শাকিব খানকে আমি বলবো যে অনেক ডেডিকেটেড এবং পরিশ্রমী, এবং এই কাজটা সে, আমার ধারণা সে এই কাজটা ভীষণ ভালোবাসে। এড়াই চলি না, যখন কোনো নেগেটিভ টপিক আসে তখন আসলে ওটা নিয়ে আমি কোনো কথা বলি না। এবং আমি কখনো কাউকে, আজ পর্যন্ত আমার 25 বছরের ক্যারিয়ারে আমি কোনো জার্নালিস্টকে আমি চার্জ করি নাই যে আপনি এটা কেন করছেন, আপনি এটা কেন লিখছেন। শিল্পীদের সাথে সাংবাদিকদের অ্যাটিটিউড কেমন হওয়া উচিত? এখন আমাদের দেশে যেমন আছে তেমনই হওয়া উচিত। এমনই? হ্যাঁ হ্যাঁ। এই যে হুটহাট করে ডিবি অফিসে চলে যাচ্ছে, কথা হচ্ছে, না হলে কিভাবে হবে? আলোচনা থাকতে হবে না? আপনি সবই কঠিন। রোমান্টিক কি এত সোজা নাকি? চাইলেই করতে পারবে? অনেকেই মনে করে যে আরে আমি তো দাঁড়ালেই মনে হয় আমার কিছু ফর্সা টর্সা ছেলে পেলে থাকে না বা মেয়ে থাকে না, মনে করে কি যে আমি ফর্সা সুন্দর, আমি গেলেই মনে হয় হিট হয়ে যাব। বিষয়টা তো এত সোজা না, এটা তো ভেতরে থাকতে হবে। সেরা কাজের ক্ষেত্রে যদি বলি, 3টে কাজ আপনার কোন কোনটা তুলে রাখবেন বা বলবেন আজকে? আমি তো সবার আগে আমি আমার প্রথম কাজটাকেই বলবো, কাকতাড়ুয়া। কারণ হচ্ছে এখনো পর্যন্ত মানে আমার কাছে মনে হয় যে ওই কাজটার মাধ্যমেই, প্রথম কাজ দিয়ে কোনো মানুষ আর্টিস্ট রিকগনাইজেশন পায়, সেটা আমি পেয়েছি। এটা অনেক বড় লাকের ব্যাপার। তারপর আরও ভালো কাজ যদি আমি বলি, অমিতাভের একটি অপেক্ষায় বৃষ্টি এবং একটি গোল্ডফিশের অপমৃত্যু, বদরুল আনাম সৌদের মহুয়া, জীবনের এই স্বাদ, ফেরদৌস হাসান রানা ভাই ওনার অন্ধকারের ফুল, এগুলো আমার অনেক ভালো কাজ এবং আমার মনে হয় যে আমাকে অনেক এগিয়ে দেওয়ার কাজ আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জুটির ক্ষেত্রে টিভি প্রোডাকশনে খুব ইম্পর্টেন্ট নাকি কারোর সাথে কাপল হয়ে কাজ করা? না, দীর্ঘদিন ইম্পর্টেন্ট না। এখন তো বরঞ্চ ওটা বোরিং। বোরিং? হ্যাঁ, বোরিং কি? আচ্ছা, ওটা বোরিং হয়ে যায়। যে ধরেন একটা জুটি হয়ে যায়, তখন মানুষ কয়েকটা কাজ দেখার পরে তাদের কাজ আসলে কেউ দেখতে চায় না, ভালো লাগে না। আমি ধরেন আমাদের সময়ও দেখেছি, বা এখন ইউটিউবের ক্ষেত্রে যখন দেখি তখন আমি ডিফারেন্সিয়েট করতে পারি না যে কি দেখছিলাম, কোন নাটকে কি দেখলাম, তারপরে আর মিলাতে পারি না। মানে হয় না যে মনে মনে আমরা গল্পটা কোন নাটকে কি ছিল, কোন নাটকে কি ছিল, মানে কিছুই মনে থাকে না, বিষয়টা এরকম হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে ভ্যারিয়েশন দরকার। রাইট। মিসলিডের ব্যাপারে এখন অনেকেই কথাও বলছে। সম্প্রতি অমিত হাসান একটা স্টেটমেন্ট দিলেন, তার আগে তানজিন তিশাকে নিয়ে আমাদের সাংবাদিকদের একটা চরম হট্টগোল তৈরি হলো। আপনি তো সাংবাদিকদের সাথে দীর্ঘদিন ডিল করছেন, খুব দারুণ সম্পর্ক আমাদের সাথে। দারুণ সম্পর্ক মানে হচ্ছে ওই যে জিপলক সম্পর্ক আর কি। যখন এড়াই চলি না, যখন কোনো নেগেটিভ টপিক আসে তখন আসলে ওটা নিয়ে আমি কোনো কথা বলি না। এবং আমি কখনো কাউকে, আজ পর্যন্ত আমার 25 বছরের ক্যারিয়ারে আমি কোনো জার্নালিস্টকে আমি চার্জ করি নাই যে আপনি এটা কেন করছেন, আপনি এটা কেন লিখছেন। ফোন বলেননি? কখনো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি বিরক্ত হয়েছি এবং আমার বিরক্তিটা সবসময় আমি আমার মনে মনে রাখি। হ্যাঁ, আমি সেটা নিয়ে আমি কখনো ঘাটাঘাটি করতে চাই না। সেক্ষেত্রে গণমাধ্যম আপনাকে কিভাবে ডিস্টার্ব করেছে? মানে কতবার আপনি কি মানে ডিস্টার্ব হয়েছেন কখনো নাকি না? করার চেষ্টা করেছে, পারেনি। কারণ আমি তো ডিস্টার্ব মানে ওই যে আমি শো করি না, যেহেতু আমি একজনকে আপনি রাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সে রাগছেই না, কতক্ষণ আপনি তাকে রাগানোর চেষ্টা করবেন? আমার ক্ষেত্রে ওরকম হয়েছে আর কি। শিল্পীদের সাথে সাংবাদিকদের অ্যাটিটিউড কেমন হওয়া উচিত? এখন আমাদের দেশে যেমন আছে তেমনই হওয়া উচিত। এমনই? হ্যাঁ হ্যাঁ। এই যে হুটহাট করে ডিবি অফিসে চলে যাচ্ছে, কথা হচ্ছে, না হলে কিভাবে হবে? আলোচনায় থাকতে হবে না? ও কারণ হচ্ছে কাজ দরকার তো। সবকিছু যদি এত স্মুথলি চলে তাহলে তো সবকিছুই খুব বোরিং হয়ে যাবে। মানে কোনো কিছু ইন্টারেস্টিং, মানুষ দর্শককে তো আপনার ইন্টারেস্টিং কিছু দিতে হবে। কিন্তু আমরা তো জানি যে দীপা খন্দকারের এই ধরনের তাড়না কখনো জাগে না। এখন সবাই কি আমি বা আমাকে দিয়ে কি একটা ইন্ডাস্ট্রি বিলং করবে? সেটা তো এরকম তো হতে পারে না। সবার জীবন তো একরকম হবে না। দীপা খন্দকার একরকম হবে, আরেকজন আরেক রকম হবে, সবকিছু মিলেই না। মানে একটা বাগানে তো ডিফারেন্ট কালারের ফুল দরকার, এক রকমের ফুল থাকলে তো খুব সুন্দর হবে না জিনিসটা। আচ্ছা, তার মানে মিডিয়া হুক করার জন্য এখন আপনারা মাঝে মাঝে অস্থির হয়ে যান, কিছু একটা দিয়ে আসলে ঝাঁকি দিতে হবে ব্যাপারটা। আমি অস্থির হয়ে যাই না, কেউ কেউ অস্থির হয়ে যায়, কেউ অস্থির হয়ে যায় যখন সে আসলে আর ধৈর্য রাখতে পারে না, যে আর হচ্ছে না, আর আমি আলোচনায় আসতে পারছি না, সো আমাকে এখন কিছু করতে হবে।
রাইট। আমি নির্মাতাদের কথা শুনলাম, আপনি এখন এই সময় কাদের অভিনয় আপনার কাছে ভালো লাগে একটু অফিশিয়ালি বলেন। তাদের কাছে ক্লিপিংসটা পাঠিয়ে দিব আমি। জি, ভালো লাগে মেহজাবিনের অভিনয় তো ভালো লাগে। এখন বোধহয় একটু কম কাজ করছে, মেহজাবিনের কাজ কম দেখছি। মুশফিক ফারহানের সাথে কাজ করলাম, বেশ ভালো অভিনয় করে। ও কাজ করেছেন? হ্যাঁ, আচ্ছা, দেখলাম যে ও বেশ সিনসিয়ার অ্যান্ড ভালো কাজ করে, ভালো ভালো অভিনয় করে। আর তানিয়া বৃষ্টির অভিনয়ে ওর সাথেও একটা কাজ করলাম, দেখলাম বেশ ভালো ভালো অভিনয় করে। আর সাদিয়া ইমানকে ভালো লাগছে, সুইট একটা মেয়ে, ওর সাথেও কাজ করেছি। আমরা একটা জি5-এর একটা সিরিয়াল করছিলাম, ওটা তো আমাদের বাচ্চাদের ক্যারেক্টার করেছিল, দিব্য সৌম্য আর সাদিয়া আমাদের বাচ্চাদের ক্যারেক্টার করেছে, আমি রৌনক আমরা ছিলাম, তারিক ভাই ছিল। সো তারপরে তো এখন অনেক লিড কাস্ট করছে, মানে এক ধরনের সুইটনেস আছে, বয়স টয়স মিলাই, নাম বললেন, ওটা ভালো লাগে আর কি। এবার টিভি শুনলাম, এবার ফিল্মে একটু আসি। আপনি মূল্যায়ন করেন, লাইক শাকিব খানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শাকিব খানকে আমি বলবো যে অনেক ডেডিকেটেড এবং পরিশ্রমী, এবং এই কাজটা সে, আমার ধারণা সে এই কাজটা ভীষণ ভালোবাসে। আচ্ছা আচ্ছা। সিয়াম খুব ভালো, খুবই ভালো। মানে মানুষ হিসেবে না অভিনয় শিল্পী হিসেবে? দুটোই ভালো। শরীফুল রাজ ভীষণ ভালো অ্যাক্টিং করে এবং অনেক ক্যারেক্টার ওকে মানায়। আচ্ছা আচ্ছা। পরিমণি? পরিমণির অ্যাক্টিং যেগুলো আমি দেখেছি, আসলে গিয়াসউদ্দিন সেলিমের প্রতি ডিরেক্টর হিসেবে আমার মানে হয় না যে আস্থার জায়গাটা বেশি, মনে হয় যে উনি অ্যাক্টিংটা খুব ভালো বোঝে, তো উনি যাকে দিয়ে অভিনয় করায় উনি অভিনয়টা অনেক সুন্দর করে বের করে আনতে পারে, যে কারণে ওনার কাজে কিন্তু যারাই অভিনয় করে তাদের অভিনয়টা অনেক ভালো হয়। সো ওনার কাজগুলোই দেখেছি পরিমণির অভিনয়ে, ওই কাজগুলোতে তো অনেক সুইট লেগেছে। স্বপ্নজালে তো খুব সুইট লেগেছে পরীকে। আচ্ছা। বিদ্যাসিনা মিম দেখতে ভালো। আচ্ছা আচ্ছা, দেখতে ভালো। নুসরাত ফারিয়া? নুসরাত ফারিয়া প্রথম কাজটা ভালো লেগেছিল, একটা কলকাতা একটা সিনেমা করেছিল আশিকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ওটাই ভালো লেগেছিল আমার। আচ্ছা আচ্ছা, উত্তর দিয়ে দিয়েছেন। ফিল্মের বাঁধন? ফিল্মের বাঁধন ভালো, খুবই ভালো, ভালো, খুবই ভালো। কেন বলছি, কারণ হচ্ছে যা যা ওর ল্যাকিংস ছিল, ওই ল্যাকিংস গুলোকে ও কাটিয়ে বের হয়ে এসছে ফিল্ম থেকে। মানে এটা আমি ওকেও ফোন করে বলেছি যে বাঁধনে তোমার সবচেয়ে নেগেটিভ পার্ট ছিল তোমার ভয়েস, তোমার ডায়লগ ডেলিভারি। এই যে তুমি নিজের বলাটা চেঞ্জ করেছো, মানে এটা আসলে বিশাল একটা ব্যাপার। আফরানিশো? নিশো বাইবর্ন ভালো অ্যাক্টর এবং পাগল অ্যাক্টর আর কি, এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে ক্যারেক্টার, এবং সুরঙ্গতে তো অনেক পরিশ্রম করেছে এবং অনেক চেষ্টা করেছে ভালো কিছু। খুব ফিল্মে ওর সম্ভাবনা কেমন দেখেন আপনি? ফিল্মে আসলে হয় কি, মানে অনেক বেশি নাটকে কাজ করে যাওয়ার পরে আসলে ফিল্মে যাওয়ার পর যে আমি বলবো যে ও শাকিব খান পর্যায়ে চলে যাবে কখনো, এটা মনে হয় না, সম্ভব না। মানে ও খুব ভালো অ্যাক্টর হিসেবে সে একটা জায়গা তো অবশ্যই করতে পারবে যদি খুব ভালো ক্যারেক্টার সে পায়। আচ্ছা আচ্ছা, কারণ এটা তো আসলে অ্যাক্টরের কিছু করার নাই, মানে সুযোগটা আসতে হবে, সুযোগটা ইন্ডাস্ট্রি কাজ পাওয়া, ইন্ডাস্ট্রি ধরেন ওকে নিয়ে ভাবতে হবে যে ওকে দিয়ে আমি ডিফারেন্ট কিছু করাবো। এখন রায়হান রাফি ওকে নিয়ে ভেবেছে, আরো 5 জন যদি না ভাবে তাহলে ওর কি করার আছে। ট্রু। অপূর্ব যেমন করছে রোমান্টিক হিরো হিসেবে তো ভালো করছে। ওকে ফাইন, এখন একটু আসি। অপূর্ব সম্প্রতি কয়েকটা ইন্টারভিউতে আমার সাথেও কথা বলেছে, একইভাবে খুব লাউডলি বলছে, খেপে গিয়ে বলছে যে অনেকে আমাকে শুধু রোমান্টিকে ব্র্যাকেট বন্দি করে ফেলে, এটা রোমান্টিক করে দেখাও না। বেসিক্যালি ও একটু মানে ইন্ডিকেট করছিল আমার সাথে কয়েকজন কথা বলছে, সাচ্চু ভাই কথা বলেছে যে রোমান্টিক দাঁড়ালে রোমান্টিক অভিনয় করা যায়, আরও কয়েকজন একটু বলেছিল। আমি এটাতে একমত না। রোমান্টিক
অভিনয় দাঁড়ালেই রোমান্টিক করা যায় বিষয়টা না, ঠিক লাইনটা এমনই ছিল, আমি ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, আমার এই শোতে বলেছে যে রোমান্টিক হিরোদের আমি ওই চকলেট বয়, ওই চেহারার উপরে 80%, বাকিটা ডায়লগ এইভাবে সাচ্চু বলেছিল, আরও কয়েকজন বলেছিল। তো ভার্সেটাইল অভিনেতা আর রোমান্টিক অভিনেতা সহজ কঠিন ব্যাপার আছে কিনা আমরা তো বুঝি না। আপনি সবই কঠিন, রোমান্টিক কি এত সোজা নাকি? চাইলেই করতে পারবে? অনেকেই মনে করে যে আরে আমি তো দাঁড়ালেই মনে হয়, আমার কিছু ফর্সা টর্সা ছেলে পেলে থাকে না বা মেয়ে থাকে না, মনে করে কি যে আমি ফর্সা সুন্দর, আমি গেলেই মনে হয় হিট হয়ে যাব। বিষয়টা তো এত সোজা না, এটা তো ভেতরে থাকতে হবে, ক্রিয়েটিভিটিটা তো ভেতরে থাকতে হবে। আপনার কোন জনরা পছন্দ? আমার কোন জনরা পছন্দ? আমি তো অ্যাক্টর, আমার তো সব জনরাই পছন্দ। না তারপর নিজস্ব একটা চুজ থাকে না, আমি থ্রিলার কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। না এরকম কিছু নাই, আমি একটু ভ্যারাইটি পছন্দ করি। আচ্ছা, লেডি অ্যাকশনে আসছেন যেহেতু, ভ্যারাইটি পছন্দ করি। একরকম এখন অ্যাকশনে আসছি বা তাই বলে যে আমাকে এটাই করব, এটার পর আবার এরকমই করব, আবার এরকমই করব, এরকম না, ডিফারেন্ট কিছু করতে চাই। চঞ্চল চৌধুরী খুবই সিনসিয়ার, খুবই সিনসিয়ার, খুবই ডেডিকেটেড, মানে এটা ওর সবচেয়ে প্লাস পয়েন্ট, মানে ডেডিকেশন, সিনসিয়ার, মানে কাজটার প্রতি ও অনেস্ট, ভীষণ অনেস্ট, ভীষণ, ও খুব হিসাব জানে এরকম, মানে কোথাও কোনো ফাঁকি নাই। আচ্ছা, মোশাররফ করিম, আমি কি মানে জাজ করছি? না না, আপনার মানে ভাবনাটা বলছেন, মানে আপনার কলিগদের নিয়ে আপনার মোশাররফ ভাই তো বাইবর্ন খুব ভালো অ্যাক্টর। আচ্ছা, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা মোশাররফ ভাই নিজে পিক করছে না, অথবা ওনাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে না, দুটার একটা হতে পারে। আমার কাছে মনে হয় উনি যে লেভেলের অ্যাক্টর, সেই লেভেলের তেমন কোনো কাজই উনি করে নাই আসলে, খুব খুব কম, সেই লেভেলের কাজ খুব কম, মানে ওনার আসলে আরো ভার্সাটাইল ক্যারেক্টার করার কথা। কি লাইনে আমি মোশাররফ করিম সম্পর্কে একই লাইনে আমি উত্তর পাই, এটাই হয়তো বাস্তবতা। আমি মোশাররফ ভাই আমি নিজে বলি, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর বেসিক পার্থক্য কি, একটা দুইটা লাইনে বলেন। চঞ্চল বেশি অ্যাক্টিভ, মানে অভিনয়ে, ক্যারিয়ারে। আচ্ছা, মানে ক্যারিয়ারে বা ধরেন সবকিছু মিলায়ে, ধরেন কষ্ট করতে পারে, ভীষণ কষ্ট করতে পারে। আচ্ছা, এই দুজন আমাদের টিভি ইন্ডাস্ট্রি থেকে চলচ্চিত্র বা টোটাল মিলায়ে যে উঠে আসা, এটা কি অনেকখানি লাক কিনা, নাকি পুরোটাই পরিশ্রম, নাকি দুটো মিলায়? দুটো মিলায়, পরিশ্রম তো আছেই, লাকও আছে। লাক ছাড়া আসলে হবে না। যেমন ধরেন সাব্বির, দিনার অসাধারণ অভিনেতা, শাহেদ আলী অসাধারণ অভিনেতা, তো সবার লাক তো আসলে ফেভার করে না। সিম্পল ধরেন, আমি সবসময় বলি যে আল্লাহ মেবি আমাকে ফেভার করে, আবার অনেক সময় মনে হয় যে আল্লাহ আমাকে বেশি পরীক্ষায় ফেলে। ওই যে এসেই যেটা বলছিলাম যে দেখা যাবে বাচ্চাদের পরীক্ষা, বাসায় কাজের লোক নাই, বাসায় কোনো মানুষ নাই, তখন আমার খুব ভালো একটা কাজের অফার আসলো এবং আমাকে তখন আমার কাজটা করার খুব লোভ হয়। তখন আমি বলি যে আমাকে কি পরীক্ষা করা হচ্ছে যে আমি আসলে কোনটা চুজ করি, তখন এরকম হয় না? তো এগুলো তো লাকি। শেষ করবো আমরা, একদম শেষ পর্যায়ে রয়েছে, আর কিছুক্ষণ থাকবো। জয়া আহসান ভীষণ পরিশ্রমী, ওই যেটা আমি বললাম চঞ্চলের ব্যাপারে, সেম, একদমই সেম, মানে কাজের প্রতি ভীষণ অনেস্ট এবং ভীষণ অ্যাক্টিভ, ভীষণ সিনসিয়ার। যেটা হয় যে আমি যদি আমাকে দিয়ে জাজ করি, যে কষ্টটা, যে এফর্টটা ওরা দুইজন দিতে পারে, সেটা আমার পক্ষে কোনো দিন দেয়া সম্ভব না। আচ্ছা, আমার মতো অনেকের পক্ষে দেয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, জয়া সংসার বিলং করলে, বাচ্চার মাটা হলে এই অনেক জায়গায় অব্লিগেশন তৈরি হতো। ডেফিনেটলি হতো বলছেন? ডেফিনেটলি, কারণ তখন নিজেকে ভাগ করে দিতে হয়। তো এখন তো আমি ধরেন আমার ওই যে প্রথমেই যেই জায়গাটাতে আমি বললাম যে শিল্পীর চাইতে আমি মানুষ বেশি, কারণ হচ্ছে শিল্পটা আমার একটা সত্তা। আমি তো অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছি, আমি মা হয়ে গেছি, আমি স্ত্রী হয়ে গেছি, আমি একটা ফ্যামিলি বিলং করছি, একটা
সারাউন্ডিংস, আমার শ্বশুর শাশুড়ি মা বোন এই সেই অনেক কিছু, আমাকে কাজের লোক নিয়ে ভাবতে হয়, আমাকে ড্রাইভার নিয়ে ভাবতে হয়, আমাকে ভাবতে হয় আমার বাচ্চা কখন বাসায় ফিরবে, বাচ্চা বাসায় ফিরে কি খাবে, বিকালে কি খাবে, কখন সে আবার কোচিংয়ে যাবে, কখন সে আরেকটা আর্ট ক্লাসে যাবে। তো মাথার ভেতরে সারাক্ষণ আমাকে কিন্তু এগুলো কাজ করতে হচ্ছে। একটা ছোট্ট জায়গা আমি পাচ্ছি আমার শিল্প নিয়ে ভাবার, আর ওরা ধরেন জয়া কিন্তু পুরোটা নিয়েই ও ভাবতে পারছে, ওর শিল্পটার জন্য ভাবতে পারছে, যে কারণে মানে ও অনেক বেশি এফর্টটা দিতে পারছে। রাইট, তার মানে যে লাইফটা চুজ করে একদমই।